এখন আমরা করবো এবিটিএ পেজ নম্বর 94 এর এমসিকিউ পার্ট করে করবো। পেজ নম্বর 94 এবিটিএ পেজ নম্বর 94 এর যে এখান থেকে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করবো। ওকে, কোশ্চেন নাম্বার 1, নির্দিষ্ট সুদের হার এবং নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে কোনটি বেশি লাভজনক? নির্দিষ্ট সুদের হার এবং নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে কোনটি বেশি লাভজনক? এটা তো সবাই জানে, সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদ তো অবশ্যই বেশি, তাই না? কারণ সেখানে সুদের উপর সুদ পাচ্ছে। এটা নিঃসন্দেহে উত্তর হবে কি? চক্রবৃদ্ধি সুদ। কি হবে উত্তর? একে 1 নম্বরটা হবে চক্রবৃদ্ধি সুদ। কারণটা কি বললাম? কারণ এক্ষেত্রে সুদের উপরে সুদ পাচ্ছি। অপশন এ, তাই তো নাকি? হ্যাঁ, অপশন এ। দেখো কি করে, একটা এক্সাম্পল জাস্ট দিয়ে দিই, তোমরা জানো বাট একটা এক্সাম্পল দিই। মনে করো তুমি 100 টাকা ব্যাংকে জমা রেখেছো, ঠিক আছে? আফটার 1 ইয়ার তুমি এখান থেকে 10% হারে নির্দিষ্ট সুদের হার নিয়েছি, নির্দিষ্ট টাকা নিয়েছি। টাকা নির্দিষ্ট, সুদ নির্দিষ্ট, সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। 1 ইয়ার, আফটার 1 ইয়ার তুমি কত টাকা পাবে? 100 টাকা তো তোমার ছিলই, এক্সট্রা তুমি পেলে 10 টাকা। আফটার 2 ইয়ার্স কি হবে? 100 টাকা তো তোমার ছিলই, আবার তুমি 100 টাকার উপরে 10% সুদ পেয়েছো, আবার পেলে 10 টাকা। আগের 10 টাকা তোমার ছিলই। আফটার 3 ইয়ার্স কি হবে এখানে? 100 টাকা তোমার ছিল, 10 টাকা তোমার ছিল, 10 টাকা তোমার ছিল, আবার তুমি একটা এক্সট্রা 10 টাকা পেলে 10% সুদের হারে। মোটামুটি তোমার কত হলো? 130 টাকা। ঠিক আছে, 130 টাকা। এখানে গল্পটা কেমন হয় যদি আমরা, এটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে, এটা আমি বলছি সরল সুদের ক্ষেত্রে এই গল্পটা আমরা দেখতে পাই। এবার এই একই ঘটনা যদি আমি চক্রবৃদ্ধির ক্ষেত্রে এসে যাই, চক্রবৃদ্ধি, আমার লেখা খুব খারাপ, সরি, ঠিক করে লিখে দিচ্ছি আমি। চক্র বৃদ্ধি সুদ, এক্ষেত্রে যদি আমি এই বিষয়টা লক্ষ্য করি, সুদ কিভাবে কাজ করে। একই রকম ভাবে তুমি শুরু করলে, 100 টাকা ব্যাংকে জমা রাখলাম, 10% আমার সুদের হারের পরিমাণ। তাহলে ফার্স্ট ইয়ারে কি হচ্ছে? 100 টাকা আমার ছিল, 10% সুদ, মানে 110 টাকা পেয়েছি। সেকেন্ড ইয়ারে আমি আসবো, 100 টাকা আমার ছিল, 10 টাকা আমার ছিল, এবার সুদ ক্যালকুলেট, আমার ছিল মানে আগেরটাই আমার ছিল, এবার সুদ মানে যে এক্সট্রা পাবো, একটা হলো 10%, 10 টাকা, মানে বুঝতে পারলে? 100 টাকার উপরে আমি 10% সুদ পেলাম, এই উপরে পেলাম একটা সুদ 10 টাকা। আর এই 10 টাকার উপরে আবার তুমি 10% সুদ পাবে। 10 টাকা 10% কত হয়? 1 টাকা। ঠিক আছে, আর তোমার এতগুলো টাকা হয়ে গেল, প্রত্যেকটা টাকার উপর সুদ আসবে। তুমি থার্ড ইয়ারে এসে যাও, সেখানে কি দেখবে? প্রথমত তোমার যেটা ছিল সে লিখে নাও, 100 প্লাস, এবার 100 টাকা ছিল, 10 টাকা, আর একটা 10 টাকা, আর একটা 1 টাকা ছিল, এটা ছিল মানে আগে ছিল। এক্সট্রা তুমি সুদ কি পাচ্ছ? প্রথমে 100 টাকার উপরে পাচ্ছ 10 টাকা, 10 টাকার উপরে পাচ্ছ 1 টাকা, আবার এই 10 টাকার উপরে পাচ্ছ 1 টাকা, 1 টাকার উপরে পাচ্ছ 0.1 টাকা, তাই তো? 0.1 টাকা। তাহলে তোমার টাকা আলটিমেট দাঁড়ালো কত? 1, 10, 10, 20, 30, 30, 30, 31, 32, 33, 133.1 টাকা। এই হলো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। তাহলে প্রশ্নের কন্ডিশনটা আমি রেখেছি, টাকার পরিমাণ ফিক্সড, সুদের পরিমাণ ফিক্সড। তাহলে লাভজনক কোথায় হচ্ছে? চক্রবৃদ্ধি সুদে লাভজনক। বোঝা গেল? কোশ্চেন নম্বর 2, ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, a নট ইজ ইকুয়াল টু 0, সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিচের কোনটি সত্য? আমি এর আগের ক্লাসে যে আমরা সম্ভবত সেট নম্বর 18, মানে পেজ নম্বর 18 ছিল এবিটি, সেখানে এই প্রশ্নটি ছিল যে এই একই রকম সমীকরণ দেওয়া ছিল, দ্বিঘাত সমীকরণ, বলা ছিল বীজদ্বয় বাস্তব ও সমান। আমি বলেছিলাম বীজদ্বয় বাস্তব ও সমান তুমি শোনা মাত্রই তোমার মাথায় কি আসে চাই? বীজদ্বয় বাস্তব ও সমান শোনা মাত্র তোমার মাথায় একটা জিনিসই ক্লিক করবে, সেটা হলো নিরূপক 0, নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। আমরা এই ধরনের প্রশ্ন একটা অলরেডি 18 নম্বর পেজে এবিটিএ তে করেছি, ঠিক আছে? এবার এই প্রশ্নের মধ্যে ব্যাপারটা কোথায়? তোমার অপশন দেওয়া আছে a ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি, বি স্কোয়ার এসি, এসি বি স্কোয়ার 4, সি বি স্কোয়ার, অনেকগুলো অপশন আছে। তুমি আগের প্রশ্নে 18 নম্বর পেজে যে প্রশ্ন ছিল এবিটিএ খেয়াল করে দেখো, সেখানে সবগুলো অপশন ছিল এমন
যে সি সমান সমান বি স্কোয়ার বাই 4a বা বি স্কোয়ার বাই এ, মানে সব সি সমান সমান ছিল। তোমার জন্য সেটা আইডেন্টিফাই করা খুব ইজি। তুমি এখানে সমাধান করছিলে, সি এর মানটা বের করলাম, ইজিলি পেরে যাচ্ছে, তাই না? এখানেও পেরে যাবো। মানে তোমার কি টিপস কি হলো, টিপসটা কি, তুমি যদি ভাবে এখানে সমীকরণ নিজে করে নাও, তারপরে চেক করতে যাও, তোমার সময় চলে যাবে, তোমার সময় বেশি লাগবে। তাছাড়া তুমি কি করতে পারো, যেহেতু এখানে ভিন্ন ভিন্ন সবগুলো সি সমান নেই, দেখো খেয়াল করে, একটা দেওয়া আছে এ সমান বি স্কোয়ার বাই সি, একবার এ এর মান বের করেছে, একবার বি স্কোয়ার মান বের করেছে, একবার এসি মান বের করেছে। তুমি কি করবে, সেই মানগুলোকে সাজিয়ে নেবে। ফার্স্ট অপশন কি ছিল, এ ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি, সাজিয়ে নাও, বি স্কোয়ার সমান কি আসবে, এসি, কখনোই হবে না। নেক্সট অপশন কি, তুমি দেখেই বুঝতে পারছো, নেক্সট অপশন তো বি স্কোয়ার এসি দেওয়া আছে, ওটা তো হবেই না। হ্যাঁ, 3 নম্বর কি আছে, এসি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4, বি স্কোয়ার বাই 4, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac, এটা আমাদের কারেক্ট, আমি দেখে বুঝতে পারছি। নেক্সট আমি চেক না করলেও হবে, সেটা কোনো ব্যাপার না, এটা আমাদের অপশন কারেক্ট। ওকে, কোশ্চেন নম্বর 3, অবিন্যস্ত রাশি তত্ত্বকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানকে গড়কে কি বলা হয়, মধ্যমানের গড়কে কি বলা হয়? অপশন আছে মধ্যক, মধ্যমান, সংখ্যাগুরু মান, হবে না কোনটি নয়, কি হবে সেটা, মধ্যক, বুঝতে পারছো না? মধ্যমান বা দুটি মধ্যমানের গড়কে আমরা বলবো মধ্যক বা মধ্যমা বলতে পারবো, ঠিক আছে? মধ্যক মধ্যমা একই জিনিস না, বাট কাছাকাছি জিনিস, সেটা মধ্যক, অপশন কারেক্ট, অপশন এ। তবে এক্ষেত্রে তোমাকে একটা জিনিস জানতে হবে, 3-এর এ বললাম কি, মধ্যক, কি বললাম যে মধ্যক বলবো, মধ্যমা। তাহলে আমি এখানে, তুমি একটু এক্সট্রা আমাকে তোমাকে আমি কিছু প্রশ্ন করি, এক্সট্রা কিছু নলেজ তোমাকে এখানে দেখতে হবে, যেটা কি মধ্যমা থেকে যে অঙ্কগুলো আসে, তোমরা অনেকেই সেই সূত্রগুলো ভুলে যাও, একটু রিভিশন করে দিই। ওকে, দেখো আমার সঙ্গে সঙ্গে রিভিশন করে নাও। মধ্যমা আমি বের করছি, মধ্যমা, এটা প্রশ্নে নেই, জাস্ট রিভিশনের পারপাসে আমি এটা বলে দিচ্ছি। মধ্যমা যখন বের করব, মধ্যমার সূত্রটা কি, ঝটপট মধ্যমার সূত্রটা নিজেরাও একটু মাথায় রিকল করে নাও, আর নাহলে দেখে নাও, এল প্লাস এন বাই 2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ, মনে আছে? মধ্যমা সমান এল প্লাস এন বাই 2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এল মানে কি দেওয়া ছিল, নিম্ন শ্রেণী, নিম্ন শ্রেণী সীমানা, এটা তো তোমরা জানোই, পরিসংখ্যা, ঠিক আছে? মধ্যমা শ্রেণী পরিসংখ্যা, এন মানে পর্যবেক্ষণ সংখ্যা, মানে তুমি যেটা পাবে টোটাল পাচ্ছ পরিসংখ্যাটাকে, এগুলো পর্যবেক্ষণ সংখ্যা, পর্যবেক্ষণ সংখ্যা। এটা হলো পর্যবেক্ষণ সংখ্যা। সিএফ মানে বোঝায় কি, ক্রম যৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, তবে বিফোর, আগের শ্রেণীর, কি বললাম, ক্রমযৌগিক পরিসংখ্যা, তবে বিফোর, আগের শ্রেণীর, ঠিক আছে? আর এইচ মানে তোমার জানো, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে? কোশ্চেন নম্বর 4, দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:125 হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ঘনকের আয়তন অনুপাত দেওয়া আছে 8:125, সমগ্র তল চেয়েছে। আচ্ছা, ঘনকে তোমরা বলো আয়তনের অনুপাত দেওয়া আছে 8:125। প্রত্যেকে তোমরা জানো যে আয়তনের সূত্র হলো a কিউব, তাহলে a1 কিউব ইস টু a2 কিউব, এটার সঙ্গে একই হওয়া উচিত, তাই তো? তাহলে a1 বাই a2 একসঙ্গে লিখছি, হোল কিউব সমান 8/125 হওয়া উচিত। তাহলে a1 বাই a2 হোল কিউব লিখলাম, 8 মানে কি 2 এর কিউব, 125 মানে 5 এর কিউব, দুপাশ থেকে যে কিউবটা বাদ দিয়ে ভাবি, তাহলে a1 সমান কি পাচ্ছি, ধরে নাও 2 কে, আর a2 সমান কি পাচ্ছি, ধরে নাও 5 কে। একটা ভ্যালু ধরে নাও, a1 পাচ্ছি 2 কে, a2 পাচ্ছি 5 কে। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের সূত্র কি, 6a স্কোয়ার, তাহলে 6a1 স্কোয়ার বাই 6a2 স্কোয়ার লিখবো। সমগ্র তলের অনুপাত বের করতে গেলে তোমার তো সূত্র লাগবে, 6a স্কোয়ার, 6 তো এমনি কেটে যায়, a1 এর মান পেয়েছো তুমি 2k, একটা লিখবো আমি 4k স্কোয়ার, একটা পেয়েছি 5k, লিখবো 25k স্কোয়ার, 4/25 মানে 4:20,
5, ঠিক না? কোন অপশন কি? অপশন বি। অপশন বি ইজ কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার ছিল সম্ভবত 5 নাকি? 5। দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ। একটা বৃত্ত এঁকে নাও, একটা বৃত্ত এঁকেছি, যা সেন্টার হচ্ছে এটা। অন্তঃস্পর্শ কেমন হয়? অন্তঃস্পর্শ কেমন হয়? মনে করো একটা বৃত্ত ভিতর থেকে এখানে অবস্থান করছে, যার সেন্টার হলো এটা। কি আছে? অন্তঃস্পর্শ করে আছে না? তাহলে এক্ষেত্রে কয়টি স্পর্শ আঁকা সম্ভব? একটা মাত্র স্পর্শ আঁকা সম্ভব। আরো স্পর্শক হবে, স্পর্শক অগণিত হবে, কিন্তু সাধারণ স্পর্শক হবে না। এগুলো সাধারণ স্পর্শক নয়, যেটা দুটো বৃত্তকে টাচ করে যাবে। আমাদের এমন স্পর্শক চাই যেটা সাধারণ স্পর্শক। প্রশ্নে কি বলা আছে? সাধারণ স্পর্শক। সাধারণ মানে কমন, যেটা দুটো বৃত্তকে টাচ করে গেছে বা দুটো বৃত্তরই স্পর্শক বলতে পারি, তাকে আমি বলবো সাধারণ স্পর্শক। তাহলে কয়টি হওয়া সম্ভব? অনলি একটি। অনলি একটি, এগুলো একটাও না। ঠিক আছে? আচ্ছা, আমি যেটা বলছিলাম তোমাদেরকে, এখান থেকে আরো কিছু প্রশ্ন আসতে পারে। কেমন আসতে পারে বলতো? জাস্ট কিছু কিছু আমি ইন্ট্রোডাকশন করে দিই। আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও করব আশা করছি। কমপ্লিট বৃত্ত রিলেটেড যে প্রশ্নগুলো বারবার মাধ্যমিকে রিপিট হয়, সেখান থেকে আমি করবো। একটা দাম দেখো, আমি এই রিলেটেড বলে দিচ্ছি একটা প্রশ্ন। বলা আছে দুটি সমকেন্দ্রিক বৃত্ত, দুটি সমকেন্দ্রিক বৃত্তের মধ্যে সর্বাধিক কয়টি স্পর্শক থাকতে পারে? কি বললাম? না সরি, সর্বাধিক বলছি, কমপক্ষে, সরি। হ্যাঁ, দুটি সমকেন্দ্রিক বৃত্ত। সমকেন্দ্রিক মানে যাদের কেন্দ্রটা সেম হবে, কেন্দ্রটা একই হবে। দুটি সমকেন্দ্রিক বৃত্তের মধ্যে সর্বনিম্ন বা কমপক্ষে কয়টি স্পর্শক থাকতে পারে? মানে সাধারণ স্পর্শক। দেখো, সমকেন্দ্রিক বৃত্ত দু রকম হতে পারে। এটাও তো সমকেন্দ্রিক বৃত্ত, এটাও তো সমকেন্দ্রিক বৃত্ত। আমি কি এখানে একটাও সাধারণ স্পর্শক পাচ্ছি যেটা দুইজনকে টাচ করে গেছে? পাচ্ছি কি? পাচ্ছি না। আরো কি হতে পারে? দুটো সমকেন্দ্রিক বৃত্ত, একটার উপরে আরেকটা পুরো ওভারল্যাপ করে গেছে। একটা বৃত্ত পর আরেকটা পুরো ওভারল্যাপ করে গেছে, সেক্ষেত্রে কয়টি সাধারণ স্পর্শক? অগণিত। প্রত্যেকটা স্পর্শক দুজনেরই সাধারণ স্পর্শক, অগণিত। তাহলে সর্বাধিক বললে, যদি বলা হয় সর্বাধিক কতগুলি সাধারণ স্পর্শক পাবো দুটি সমকেন্দ্রিক বৃত্তের মধ্যে, টার্মটা মানে সমকেন্দ্রিক, তাহলে অগণিত, মানে অসংখ্য বা অগণিত। কন্ডিশন কি বললাম? যখন সমকেন্দ্রিক জিজ্ঞেস করবে, খেয়াল রাখবে সমকেন্দ্রিক। যদি বলে কমপক্ষে, বলবে 0। কমপক্ষে একটাও না পেতে পারি, পাবোই এমন কোনো ব্যাপার আছে? কোশ্চেন নাম্বার 6, cos থিটা বাই 1 রুট আন্ডার 1 মাইনাস cos স্কয়ার থিটা। দেখো আবার sin থিটা cos থিটা এসে গেছে। cos থিটা বাই রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। সহজ, যেটা কঠিন না, তোমরা জানো, এটা সবাই পারবে। এটা খুব বেসিক। দেওয়া আছে cos থিটা বাই রুট আন্ডার 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান কি হবে? কোনো ব্যাপার না। দেখো উপরে cos থিটা, তো cos থিটা আসলো। 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে তুমি জানো sin স্কয়ার থিটা, রুট আন্ডার sin স্কয়ার থিটা। cos থিটা লিখলাম, স্কয়ার রুট কেটে যাচ্ছে, তাহলে sin থিটা পড়ে থাকলো। cos থিটা sin থিটা মানে cot থিটা। দেখো তোমার উদ্দেশ্য থাকবে শুধু অঙ্কটা পারা না, এই ধরনের যে কোনো অঙ্ক যাতে পরীক্ষা আসলে তুমি সেটা অ্যাটেন্ড করতে পারো। ফলে শুধু অঙ্কটাকে ফোকাস করবে না, অঙ্কের উত্তরটা জানার চেষ্টা করবে, যে উত্তর কি, আনসার কি, প্রসেস কি। না না, কপি করলাম হবে না, তোমাকে এই ধরনের প্রত্যেকটা অঙ্ক পারতে হবে। আমি যখন কোনো একটা অঙ্ক করব, কোনো একটা এমসিকিউ করবো, কোনো একটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করবো, মানে আমি যাতে সেই টাইপের সমস্ত অঙ্কগুলো করতে পারি। তাহলে কিন্তু তুমি এক্সামে, পরীক্ষা হলে তোমার অবস্থা খারাপ হবে না। তুমি চাও যে পরীক্ষা ঠিকমতো অ্যাটেন্ড করবো, নাম্বার স্কোর করবো, জিনিসটা জানবো, বুঝবো, তাহলে কিন্তু তোমাদের টাইপটা শিখতে হবে। আমি শুধু জেনে গেলাম যে cos থিটা বাই sin থিটা cot থিটা, এখন দেখা হলো তোমার মধ্যে সেই নলেজ, ফাউন্ডেশন নলেজ নেই যে sin থিটা বাই cos থিটাকে কি বলে। তুমি সেখানে গিয়ে চুপ হয়ে যাচ্ছ, তুমি জানো না সেটা। sin থিটা tan থিটা কিভাবে তৈরি হচ্ছে তুমি জানো না। ঠিক আছে? sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই সূত্র তুমি শুনেছো, শুধু ভুলে গেছো। যদি এমনটা হয় যেহেতু তুমি ভুলে গেছো, সেহেতু তুমি সূত্রই জানো না, তুমি বেসিক জানো না, তাহলে বেসিকের উপর কাজ করো। তোমার সাইন থিটা, কস থিটা এবং টেন থিটা রিলেটেড প্রত্যেকটা সূত্র মুখস্থ থাকা চাই, প্রত্যেকটা সম্পর্ক থাকা চাই। এটা বাই এটা, এটা বাই ওটা করলে কি পাওয়া যায়,
তবে কিন্তু এগুলো প্রশ্ন করে লাভ আছে, নাহলে শুধু ভিডিও দেখা হবে, প্রশ্ন করলে ব্যাস কোনো কাজ নেই, কোনো কাজ নেই। ঠিক আছে, বুঝতে পারলাম। নম্বর 132 এবিটিএ। একের দাগে 1 নম্বরে দেখো, একের দাগে 1 নম্বর প্রশ্নটা কি বলছে। বলছে কোনো মূলধন 8 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। 8 বছরের দ্বিগুণ, টার্মগুলো খেয়াল করো, 8 বছর টাইম পেয়ে গেলে দ্বিগুণ মানে ডাবল হয়েছে, মানে 100%। 8 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। ওকে, চলো প্রথমত টাইম প্রশ্নে পেয়ে গেছি 8 বছর। ধরে নাও পি হলো 100, আগের অঙ্কের মতো এটা ধরি, এটা এই ধরনের অঙ্ক তুমি একটা করেছো 18 নম্বর পেজে। পি 100, তাহলে সুদ কত হবে, যেহেতু 8 বছর পরে টাকাটা দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ মানে কি 200 টাকা, তাহলে এক্সট্রা কত 100 টাকা। আবার বলছি তোমার টাকাটা দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ মানে কি ডাবল হয়েছে, তুমি দিয়েছো 100 হয়েছে 200, তাহলে 100 দিয়েছো 200 হয়েছে, এক্সট্রা কত পেলে 100 টাকা পেয়েছি, ওটাকে তো সুদ বলা হয়। এটা হলো আই। চেয়েছে আর কত, আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, তোমাদের এটা মুখস্থ আছে। কার মান চাই, আর বাদ দিয়ে সবগুলো পাঠিয়ে দাও, 100 গুণ আই বাই পিটি। আর সমান 100 ইন্টু 100 বাই 100 ইন্টু টাইম মানে 8। তাহলে 100 100 কাটা, 4 2 8, 50, 2 2 4, 2 2 4, 25। তাহলে আর সমান কত পেলাম, 25/2 মানে 12.5%। অপশন কি আছে এটার, অপশন 8 A B C, অপশন সি। ঠিক আছে, অপশন সি। আচ্ছা দেখো, এই অঙ্কটা আমি যে করলাম 2 নম্বরটা, এটা অনেকটা বড় হয়ে গেল, তাই না, অনেকটা বড় হয়ে গেল। এই অঙ্কটা কি সহজে করা যায়, সহজে শর্ট টাইমের মধ্যে? এখানে এমসিকিউ, এমসিকিউ এত খাটবো কেন আমরা, কোনো সহজ উপায় কি আছে? হ্যাঁ আছে, দেখো এটা কিন্তু তোমার দ্বিতীয় প্রসেস, দ্বিতীয় ধাপ, তুমি এভাবে করতে পারো, কেউ চাইলে দ্বিতীয় প্রসেস করতে পারো, যাতে সহজে অঙ্কটা করতে পারি আমরা। দেখো অঙ্কটা আরো সহজ, আরো কম সময় কি করা যায়। কারণ আমাদের উদ্দেশ্য থাকবে এমসিকিউ করছি মানে যত তাড়াতাড়ি অঙ্কটা করতে পারি। ঠিক আছে, তাড়াতাড়ি অঙ্কটা আমরা করতে পারি। এক্ষেত্রে সূত্র মনে রাখবে, একটা সূত্র আছে এবি, মানে 4AB সূত্রটাকেই আমরা কাস্টমাইজ করে তৈরি করেছি, সেটাকে তুমি 4AB এজিউম করতে পারো। ক্লিয়ার, তোমার হয়তো 4ABটা মনে আছে, আমি 4AB দিয়ে করে দিচ্ছি। তাহলে 4AB সূত্র তোমরা জানো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। মান বসাও, তাহলে 4AB সমান a প্লাস বি, মান কত আছে, √5, 15, 15 লিখে পেলো স্কোয়ার, মাইনাস a মাইনাস বি কত আছে 7, 7 লিখে দাও স্কোয়ার। তাহলে 4AB, এবার আমি এবি রাখছি, দেখো এবি রাখছি, 4টাকে পাঠিয়ে দিচ্ছি পাশে। তাহলে এবি সমান কি পাবো, √15 স্কোয়ার রুট কাটা, স্কোয়ার রুট কাটা মানে 15 বিয়োগ 7/4 সমান 8/4 সমান 2। কোশ্চেন নম্বর 3, এবিসি এর এসি ইজ ইকুয়াল টু বিসি এবং এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2AC স্কোয়ার হলে কোন এসি এর মান কত। আচ্ছা, এটা এবিসি সম্ভবত ত্রিভুজ এবিসি বলতে চেয়েছে, হ্যাঁ অনেক একটু প্রিন্টের মিস্টেক আছে। ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি হলে এবং এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2AC স্কোয়ার হলে কোন সি এর মান কত। প্রথমে ছবি আঁকতে হবে। কোশ্চেন নাম্বার 3, খুব একটা ভালো ছবি আঁকতে পারিনি, এক সেকেন্ড। নাম দিচ্ছি এ বি অ্যান্ড সি। এবার আমরা তো জানি না কি ধরনের ত্রিভুজ, তাই না। ত্রিভুজ এবিসি বলেছে এসি ইজ ইকুয়াল টু বিসি, এসি ইজ ইকুয়াল টু বিসি মানে এই দুটো হলো সমান, তাই তো। এসি সমান বিসি মানে হলো এসি এবং বিসি এর দৈর্ঘ্য দুটো সমান। আর দ্বিতীয় কন্ডিশন দেওয়া আছে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2AC স্কোয়ার। বুঝতে পারছো কি করতে হবে ওটাকে, দেখো সহজ। এ বি স্কোয়ার দেওয়া আছে, 2AC মানে কি, আমি লিখতে পারি এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, আবার লিখছি এসি স্কোয়ার, এসি সমান তো বিসি আমরা জানি, তাহলে আমি একটা এসি কে চেঞ্জ করে বিসি করে দিচ্ছি, তাই না। এবার কি এসে গেল, এটা পিথাগোরাসে পেলে এসে, পিথাগোরাসে এসে না, পিথাগোরাস। দেখো এসি মানে এটা,
বিসি মানে এটার স্কোয়ার করলে এর সঙ্গে যোগফলটা এর সঙ্গে সমান। কোন ক্ষেত্রে এটা হয়? পিথাগোরাসের সূত্র পেলাম না আমরা, এটা পিথাগোরাস, যেখানে কি বলা ছিল, কোণটা কি হওয়া চাই, সমকোণ হওয়া চাই। মানে এটা একটা 90 ডিগ্রি কোণ, তাহলে এটা কি 90 ডিগ্রি কোণ, কোণ সি সমান 90। নম্বর 4, দুটি লম্ববৃত্তাকার চঙ্গের ব্যাসার্ধের অনুপাত 2:1, উচ্চতার অনুপাত 1:4 হলে আয়তনের অনুপাত কি হবে? দুটি লম্ববৃত্তাকার চঙ্গের ব্যাসার্ধের অনুপাত 2:1, উচ্চতা 1:4। ব্যাসার্ধ অনুপাত মানে R1:R2 দিলাম 2:1, উচ্চতা মানে H1:H2 সমান 1:4, ঠিক আছে, 1:4। আয়তনের অনুপাত, লম্ব বৃত্তাকার চং এর আয়তনের সূত্র কি? এটা যদি আর হয়, একে যদি এইচ বলি, 2πrh হলো 2πrh হচ্ছে সমগ্রতল। কি চেয়েছে আমাদের? আয়তন চেয়েছে না? হ্যাঁ, আয়তন চেয়েছে, সরি আয়তন। তাহলে আয়তনের সূত্র কি হবে? πr²h। এক্সট্রা জেনে রাখো, পার্শ্বতলের ক্ষেত্রফল যদি কোনো প্রশ্নে জিজ্ঞেস করে তাহলে মনে রাখবে 2πrh। তাদের জন্য যারা ভুলে গেছো, 2πrh। ওকে, যদি বলা হয় সমগ্রতল তখন কি করবে? তখন তো আর উপরের সূত্র কাজ করবে না। সমগ্রতলের ক্ষেত্রফল চাইলে কি করবে? 2πrh হলো পার্শ্বতলের, আর দুটো তো বেস আছে না, এগুলো কি πr² করে কয়টা আছে? দুটো, তাহলে +2πr² করে দেবে। কিছু না করতে পারলে এটা করলো ফাইন। যদি চাও যে আমি অ্যাকুরেট সূত্র মুখস্থ রাখবো, তাহলে 2πr কে কমন নিয়ে নাও, h+r পেয়ে গেলাম। এটা হলো আমার সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র। কি মনে রাখবে? সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2πr × h+r। যদি আয়তন বলে πr²h, আর যদি পার্শ্বতল জিজ্ঞেস করে তাহলে 2πrh। তাহলে R1:R2 2:1 দেওয়া আছে, H1:H2 1:4 দেওয়া আছে। সূত্রগুলো মনে রাখবো, πr1²h, πr2²h 1 2। দেখো নর্মালি R1 এবং R2 অনুপাত 2:1 দেওয়া আছে। R1 এর ভ্যালু কিন্তু আমরা 2 বলতে পারি না। অঙ্ক করতে গেলে তোমার 2x বা 2k ধরে লিখতে হবে, এটা অ্যাকচুয়াল ভ্যালু না, এটা অনুপাত। কিন্তু যেহেতু আমরা এমসিকিউ করছি, তাড়াতাড়ি করবো না, সময় বাঁচাতে হবে। সময় বাঁচানোর জন্য আমরা ডাইরেক্টলি সেই ভ্যালুটাকে প্রেডিক্ট করে নেবো, মানে সেই মানটাকে আমরা কপি করে নিচ্ছি। R1 এর জায়গায় 2 লিখবো, তাহলে 2² ইন্টু h কত আছে? 1। R2 কত আছে? 1, তাহলে 1² ইন্টু h2 হচ্ছে 4 লিখলাম। উপরে বাঁচলো 4, 1 ইন্টু 4, 4 4 কাটা 1/1 মানে হলো 1:1। প্রশ্ন দেওয়া আছে sin 2θ × sec 70 ডিগ্রি 1 হলে থিটা এর মান কত? আচ্ছা, এখানে যে কনসেপ্ট তোমার লাগবে সেটা আগে বলে দিই। পূরক কোণের যে সূত্রগুলো ছিল তোমাদের প্রত্যেকে জানা জরুরি, অনেকে তোমরা ভুলে গেছো, তার জন্য আমি আগে বলে দিচ্ছি একবার। দেখো মনে রাখবে, সাইন থিটা সমান লিখতে পারি cos 90 - থিটা। ওকে, sec থিটা সমান লিখতে পারি cosec 90 - থিটা, এবং tan থিটা সমান লেখা যায় cot 90 - থিটা। প্রাইমারিলি এই তিনটে সূত্র তোমাকে জানতেই হবে। কি বললাম? প্রাইমারিলি এই তিনটে সূত্র তোমাকে জানতেই হবে। এগুলো কিন্তু ভাইস ভার্সা, মানে কি, মানে উল্টো দিকেও প্রযোজ্য। অর্থাৎ সাইন থিটা সমান cos 90 - থিটা যেমন হয়, তেমনি হবে cos থিটা সমান সাইন 90 - থিটাও কিন্তু সত্য। sec থিটা সমান cosec 90 - থিটা যদি হয়, তাহলে cosec থিটা সমান sec 90 - থিটাও কিন্তু প্রযোজ্য। tan থিটা সমান cot 90 - থিটা হলে cot থিটা সমান tan 90 - থিটা, সেটাও কিন্তু প্রযোজ্য। তাহলে এই বেসিক সূত্রগুলো যারা ভুলে গেছো একবার দেখে নাও। এবার আমি অঙ্কতে ফিরছি। দেখো, sin 2θ সমান sec 70 হলো 1, sin 2θ sec কে পাঠিয়ে দাও, তাহলে গুণ ছিল ভাগ হবে sec 70 ডিগ্রি, বা sin 2θ 1/sec মানে cos
cos 70 ডিগ্রি। এবার তুমি সাইনকেও চেঞ্জ করতে পারো, কসকেও চেঞ্জ করতে পারো। আমি সাইনকে চেঞ্জ করব, সাইন থিটা সমান কি বলেছি, cos 90 মাইনাস থিটা। তাহলে সাইন থিটা বলতে এখানে এটা পুরোটাই আমার থিটা, তাহলে cos কি পাবো 90 মাইনাস থিটা, থিটা বলতে 2 থিটা, এখানে 2 থিটা সমান cos 70। দুপাশেই cos আছে, তাহলে ডিগ্রিটাকে কম্পেয়ার করে নাও, দুপাশে cos বাদ দিচ্ছি, 90 মাইনাস 2 থিটা সমান 70 ডিগ্রি, মাইনাস 2 থিটা 70 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, 2 থিটা সমান মাইনাস 20, দুপাশে মাইনাস কেটে দাও, থিটা সমান 20/2 সমান 10 ডিগ্রি। তাহলে অপশন হলো আনসার আছে তোমার 10 ডিগ্রি, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 6, 6, 7x 8y9 সংখ্যাগুলি, মানে কয়েকটা সংখ্যা দিয়েছে, তাদের গড় দেওয়া আছে 8, তাহলে কোনটি সত্য জিজ্ঞেস করেছে। তাহলে গড় বার করার নিয়মটা তোমরা জানলেই চলবে, 6, 7x 8y9। কোশ্চেন নাম্বার 6, 6, 7x 8y9, ঠিক লিখেছি? লিখেছি। তাহলে গড় করার নিয়মটা কি, গড় বের করার নিয়ম কি, প্রত্যেকটা নাম্বারকে যোগ করতে হয়, এখানে অ্যারেঞ্জ করার কোনো ব্যাপার নেই। 6, তবে আমি সংখ্যাগুলোকে অ্যারেঞ্জ করে নিচ্ছি, 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস এক্স প্লাস ওয়াই। নিচে কি বসবে, কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6, তাহলে 6। অলরেডি আমাদের প্রশ্নে গড়ের মানটা দিয়ে দিয়েছে, কত দিয়েছে, 8। তাহলে এই পাশে গড়টা মিশিয়ে দিই, যেহেতু মান আমরা জানি। 6 যোগ 7 13, 13 যোগ 8 21, 21 9 30। তাহলে x প্লাস ওয়াই প্লাস 30/6 সমান 8 পেয়েছি, বা x প্লাস ওয়াই সমান 6 গুণ 8 কত হয়, 48। আর এই প্লাস 30 টাকে অবশ্যই পাঠাচ্ছি, মাইনাস 30, একটু স্টেপ জাম্প করলাম। x প্লাস ওয়াই সমান 48 থেকে 30 বাদ দিলে কত হয়, 18 পড়ে থাকে। দেখো তো এই অপশনটা দেখা যায় কিনা, x প্লাস ওয়াই সমান 18 দেখা যায় কিনা। অপশন বি ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট আনসার।